আমার বন্ধুদের মৃত্যুর গল্প বলি। প্রথম যেই ছেলেটা আমার খুবই ক্লোজ ছিল মারা গেছে, সেই ছেলেটার নাম মিরাজ। আমি তখন স্কুলে পড়ি, আমি ক্লাস 3-তে পড়ি, এবং মিরাজের কথা এখনো আমার মনে আছে যে মিরাজ ছেলেটা ব্যাক বেঞ্চার, পিছনে বসতো, কিন্তু খুব শান্ত শিষ্ট একটা ছেলে ছিল। এবং এক দুইবার আমরা একসাথে টিফিন খাইছি। হুম এবং একসঙ্গে পিছনে বসে অনেক সময় আছে না, ওই যে কি বলে কলম টক্কাটক্কি খেলে, আপনারা খেলছেন কিনা কখনো, দুইটা কলম দিয়ে একজন আরেকজনের কলম ফেলানো, সেটা। কিন্তু মিরাজ একটু চুপচাপই ছিল, চুপচাপ। মিরাজের স্বাস্থ্য ভালো ছিল, আমাদের সঙ্গে কথাবার্তা হইতো, কিন্তু ব্যাক বেঞ্চার হইলে যেটা হয়, আমরা খুব বেশি মিশতাম না। মিরাজকে আমি খুব ফিল করি যে মিরাজের মতো ছেলেরা টানে মানুষকে, কাছে কথা বলতে ইচ্ছা করে, এরকম আর কি। মিরাজের যে গল্পটা আমার মনে আছে সেটা হলো, মিরাজ ইতে আসে না, স্কুলে আসে না, বেশ কয়েকদিন ক্লাস মিস দিল। তো আমি বললাম কেন, মানে বন্ধু অন্যান্য তাদেরকে জিজ্ঞেস করতেছে যে মিরাজ কেন নাই, মিরাজ কই গেল। তো আমাদের এক টিচার বললেন যে মিরাজের জ্বর হয়েছে। আমি তখন ফজর নামাজ পড়তে চাইতাম। আব্বু আমাকে ফজর নামাজের জন্য কাঁধে করে নিয়ে যেতেন। মানে ধরেন টাইম আছে 5 মিনিট, আমাদের বাসা থেকে যাইতে 4-5 মিনিট লেগে যাবে। তো আমি তো ছোট, আমি তো আব্বুর সাথে যাইতে গেলে পারবো না, দৌড়ে পারবো না। তো আব্বু আমাকে কাঁধে নিতেন, কাঁধে নিয়ে যাইতাম। ফজর নামাজের পরে আমরা মাঝে মাঝে একটু হাঁটতে যেতাম, আমি যেতাম, বা আব্বু হয়তো বাসা চলে যেতেন, বা আব্বু তাবলিগের কোনো কাজে ঢুকে গেছেন। তো আমি গেলাম যে একটু হাঁটতে যেতাম। হাঁটতে গেলে আমাদের উজিরপুরে একেবারে বাজারের সঙ্গে একটা আছে, একটা পুকুর আছে। পাশাপাশি আমার চৌমাথার সাথে একটা পুকুর আছে, আর একটা পুকুর হলো বাজারের সঙ্গে। তো চৌমাথার সাথে যে পুকুরটা, ওই পুকুরটা নাকি বাজারের সঙ্গে পুকুরটা, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন পুকুরটা। বাকি পুকুরের এপারে আমি আর মিরাজ ওপারে, এইটা মনে আছে। যে মিরাজকে দেখি যে একটা আগের দিনে ওই যে ঘটি ছিল না, ঘটি বদনার মতো, এমন এমন একটা কিছুতে ও ঘাটে নেমে এসে পানি তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম, মিরাজ কিরে তুই স্কুলে আস না কেন? বলে যে দোস্ত জ্বর। এই লাস্ট শব্দটা আমার মনে আছে, এবং আমার শুধু এইটুকু মনে আছে যে মিরাজ পানি নিয়ে চলে গেছে, এবং একটু একটু করে যাচ্ছে, মনে হলো যে ওইখানে একটা জঙ্গলের মতো মিরাজ আসছে, একটু একটু করে বাড়ির দিকে চলে যাচ্ছে। এবং তার পরের দিন কিংবা তার পরের দিন শুনলাম যে মিরাজ মারা গেছে। এইটা আমার মানে ভিতরে এমন ভাবে দাগ পড়ে গেছে যে আমি শুধু যখনই মিরাজের কথা মনে করি, তখনই মনে হয় যে মিরাজ পানি নিতে আসলো, আর পানি নিয়ে ও চলে যাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে চলে গেলে একটা অন্ধকারের মধ্যে যেমন হারায় যায় না মানুষ, এটা এমন করে হারায় যাচ্ছে। দ্বিতীয় যে ঘটনাটা আমার মনের মধ্যে খুবই রেখাপাত করছে, এবং আমাদের বন্ধুদের অনেকের মনে আছে, সেটা হলো তখন আমি মাদারীনগর মাদ্রাসার মুয়াজ্জিন ছিলেন নাসির ভাই আমাদের। তিনি তখন সরহেজামি পড়েন, আমরা তখন ফার্সি বা মিজান পড়ি, এরকম। মাদারীনগরে ফার্সি বা মিজানের যেই বিল্ডিংটা, সেটা হলো একেবারে চিটাং রোড গেলে দেখবেন যে রাস্তার পাশে যে বিল্ডিংটা, ওইটা। তো আমরা ছিলাম তখন দোতলা, তখন ওই বিল্ডিংটা দোতলায়, 2 তলা, এখন বিল্ডিংটা 3 তলা না 4 তলা হয়েছে। তো আমরা কি করতাম, মাঝে মাঝে ছাদে উঠতাম। আমি আর একটা ছেলে ছিল মেসবা না, বেশ করে আমরা শুক্রবার দিন ছাদে কেন উঠতাম, হ্যাঁ ছাদে উঠা গাড়ি গুনতাম। ধরেন রাতের বেলা যদি হয়, তাহলে কোন গাড়ির একটা করে লাইট নষ্ট, তাহলে এরকম কয়টা গাড়ি গেল, এটা আমরা গুনতাম। অথবা ধরেন ট্রাক কয়টা গেল সেটা গুনতাম, কিংবা ধরেন প্রাইভেট কার কয়টা গেল সেটা গুনতাম, কিংবা দেখলাম লাল লাইট কয়টা, নীল লাইট কয়টা, এরকম উইয়ার্ড মানে দুইজনে মিলে গুনতাম আর কি। তো ওই দিন শুক্রবার দিন সকালবেলা আমাদের মোটামুটি কাজকর্ম শেষ করে আমি আর মেজবা ওইরকম ছাদের একদম কিনারায় বসে দুজনে গাড়ি গুনতেছি, দুজনে দেখতেছি। হঠাৎ করে দেখি তখন নসিব নামে একটা বাস ছিল, সম্ভবত যাত্রাবাড়ি থেকে এটা চিটাং রোড হয়ে ইসে যেত, তো বলে ওই যে নারায়ণগঞ্জ যেত। তো ওই নসিব গাড়িটা, আমরা বলতাম বদনসিব। তো গাড়িটা আসলো। এর আগে একটু নাসির ভাইয়ের একটু কথা বলি। নাসির ভাই তো মুয়াজ্জিন ছিলেন। নাসির ভাইয়ের আগ্রহ ছিল যে তিনি একা শুধুমাত্র আজান দিবেন তা না, আমাদেরও কেউ কেউ যেন আজান দেয়। তো যেহেতু আমি একটু গজল টজল গাইতাম, আমার একটু কণ্ঠ ভালো ছিল, অনেকে মনে করতো, তো উনি একদিন আমাকে ডাইকে নিয়েছেন যে তুমি একটু আজান দাও। তা আমি একদিন এসার পর আজান দিলাম। আজান দেওয়ার পর উনি আমাকে ধরে বসে শিখাইছেন যে আজানে কি কি ভুল হচ্ছে। তারপরে হলো গিয়ে মাইকে আজান দিতে গেলে টোনটা কিভাবে রাখতে হয়। দেখবেন যে সব সময় টোন সমান রাখলে হয় না, মাইকে আপনার কণ্ঠ যতই ভালো হোক, আপনি টেকনিকটা না বুঝলে আপনার সাউন্ডটা এত ভালো আসবে না। তুমি সেটা শিখাইতেন। নাসিব ভাইকে আমরা সবাই খুব সম্মান করতাম, মানে একজন মুয়াজ্জিন, আর একটা উনি খুব ভদ্র মানুষ, উনি খুব ভালো মানুষ, সবার সাথে মিশতেন, এবং ডেকে ডেকে কাউকে আজান দেওয়া হইতেন। আমাদের একটা ছেলে ছিল হাসান, হাসানকে প্রায় ডাকতেন, এই হাসান আসো আজান দাও। এমন। আর নাসিব ভাই হলো মানে একদম ওয়েল নন, মানে অনেক বড় মাদ্রাসা, 2-2,500 ছাত্র, কিন্তু নাসিব ভাইকে সবাই চেনে, কারণ নাসিব ভাই আজান দেন এমন, এবং সবাই একটু রেসপেক্ট করে, নাসিব ভাই আসতেছেন, আমাদের তো সিনিয়র তো বটেই। তো আমি আর মেজবা বসে গাড়ি গুনতে গুনতে হঠাৎ করে দেখি নসিব একটা বাস আসলো, এবং বাসটা এসে রাস্তার মাঝখানে যে একটা আইল্যান্ড থাকে না, ওই আইল্যান্ডের সাথে বেঁধে গাড়িটা উল্টে মানে মানে কাত হয়ে পড়ে গেল। মানে মাদারীনগর যেদিকে ওইদিকে কাত হইলো, যেদিকে মানুষ মানে বাসের দরজা থেকে যেদিকে নেমে যায়, ওই দিকটায় কাত হলো আর কি, কাত হয়ে পড়ে গেল। আমি আর মেজবা মানে আমাদের চোখের সামনে একটা বাস এসে একদম পড়ে গেছে, মানে আমরা যেন ভিডিও করলে যেরকম হয় এরকম একটা অ্যাক্সিডেন্ট আমরা চোখের সামনে দেখছি। তো আমরা দুজনে তাকায় থাকলাম। মেজবাকে আমি বলতেছি যে মেজবা কি অবস্থা?
হ্যাঁ, গাড়িটা কি কিছু হইলো? বললো যে কিছু তো হওয়ারই কথা। আমি বললাম কি মানে বেশি আহত হবে তোমার কি মনে হয়? বলে যে আহত হইতে পারে। আমি বললাম কি কেউ মারা টারা যাবে তোমার কি মনে হয়? সে বললো কেউ মারাও যেতে পারে। মানে এরকম। হুম। এর মধ্যে দেখি যে গাড়ি তো কাত হয়ে গেছে। তো এক পাশের জানালা উপরে না দেখলাম যে একটা জানালার গ্লাস ভেঙে একটা মেয়ে বের হইলো। হ্যাঁ, বের হয়ে সে হন হন করে সে হেঁটে চলে গেল। এর মধ্যে একটা ছেলে ছিল সিলেটের মুজাহিদ নাম, এবং মাদ্রাসার বেশ কয়েকটা ছেলে, যেহেতু ওখান থেকে দেখা যায়, তারা দৌড়ে তারা বাসের ওখানে গেল। এবং মুজাহিদের যতটা সম্ভব আমার মনে পড়ে যে মুজাহিদ চিৎকার করে বলতেছিল যে এই নাসির ভাই মারা গেছে, খাটটা নিয়ে আসো, খাট নিয়ে আসো। হুম। আমরা যারা যারা আমরা তো দোতলায়, আমরাও এখানে ডাক শুরু করলাম, অনেকে খাট নিয়ে গেলেন। নাসির ভাই হলো গিয়ে তার মা বাবা কেউ নেই। হুম। তার একমাত্র বোন, তিনি থাকেন যাত্রাবাড়ি বা এরকম কোন একটা জায়গায় তিনি থাকেন, এবং তিনি তার বোনের বাসায় গেছিলেন ওই দিন শুক্রবার দিন, তিনি জুমার আজান দিতে আসবেন, বোনের বাসা থেকে তিনি তাড়াতাড়ি ব্যাক করতেছেন, এবং তিনি যেহেতু মাদ্রাসার কাছে নেমে যাবেন, ফলে তিনি গেটের কাছে ছিলেন। এটা এটা খুবই এক্সপেক্ট করা যায় বা এটা ধারণাই করা যায় যে উনি গেটের কাছে ছিলেন। তো যেহেতু ওরা যখন কাত হলো তখন নাসির ভাই সম্ভবত গেট থেকে বাইরে পড়ে গেছে, এবং ওনার উপরে বাসটা পড়ছে, ওনার মাথা থেতলে গেছে, ওনার মগজ বের হয়ে গেছে। এমন নাসির ভাইয়ের জানাজা আমরা পড়লাম, এবং একটা হৃদয় বিদারক ব্যাপার হলো। অনেক বড়, আমার মনে আছে যে অনেক বড় বড় আলেমরাও এই জানাজায় আসলেন। ইভেন তখন এরপরে যে আমাদের যে পরীক্ষাটা হলো, মানে সাময়িক পরীক্ষা, ষান্মাসিক অথবা আমার মনে নাই ত্রৈমাসিক কিনা, তো ওই পরীক্ষার মধ্যেও নাসির ভাইয়ের মৃত্যু সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। মানে এমন ভাবে আলোড়ন তৈরি করছে আর কি নাসির ভাইয়ের মৃত্যুর কথাটা, এটা আমি আসলে বলতে পারি না। তৃতীয় ঘটনাটা হইলো এটা একদম, এটা আসলে আমি কোনোদিন আমি আসলে মনেও করতে চাই না। সেটা হলো আমাদের বন্ধু মতি মারা গেছে, এবং মতি শুধু আমাদের বন্ধু না, মানে মানুষ বলে না একদম বোজন ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড যে বলে, এরকম মতি। মতি আমাদের বাড়িতে গেছে, আমার গ্রামের বাড়িতে মতি কিন্তু গেছে। এমন মতির বাড়িতে আমরা যাইতাম, প্রায় প্রায় যাইতাম। হুম। ইভেন মতির ভাই বিয়ে হয়েছে, আমরা মতির ভাইয়ের মানে দাওয়াত পাইছি, মানে এত ক্লোজ। ওই বয়সে যখন, কত বয়স মানে তখন আমি এই যে ফার্সি বা মিজানে পড়ি, 15-16 বছর এরকম বয়স, এই বয়সে মানে তখন এই কনসাসনেস ছিল। মতিদের বাড়িতে একবার 98-তে কি হলো, কি হলো না, 98-তে বন্যা হইলো, আরেকবার বন্যা হইলো কবে মনে নাই, এরকম আর কি। না 98 না, আরো পরে হবে। এটা তো 2001 সালে আমি মাদারীনগরে ভর্তি হয়েছি, তো 2003-4 হয় এরকম হবে আর কি। তখন বন্যায় মাদারীনগর মাদ্রাসাও কিছু পানি উঠলো। এমন সময় আমরা তখনও মতির বাড়িতে গেলাম, তখন কোমর পরিমাণ মানে পানি ডিঙায় পর ওদের বাড়িতে গেছে। এমন ওদের বাড়িতে একটু উঁচু ছিল, ফলে ওর বাড়িতে যাওয়া গেছে। মানে এরকম এত ঘনিষ্ঠ আমরা একসঙ্গে কেমন ভাবে পড়ছি, আমরা একসাথে ফার্সি মিজান পড়ছি। আমি পরবর্তীতে চলে গেলাম হাজিপুরা মাদ্রাসায়, মতি হিফজ পড়বে। ও হাফেজ হবে, ও আর এই গতানুগতিক পড়বে না, জি ও সত্যি সত্যি হাফেজ ছিল। হাফেজ হওয়ার পরে ও চলে গেল ইসে শর্ট কোর্সে পড়ার জন্য, ও বাইতুল ইসলাম মাদ্রাসায় চলে গেল। ও হাফেজ হওয়ার পরে ও একটা জায়গায় তারাবি পড়াইলো এক রমজানে, সেটা হলো বুড়িগঙ্গা নদীর একটা পারে, কেরানীগঞ্জের ওইদিকে। আমরা তখন হাজিপাড়া পড়ি, ওর মসজিদ দেখার জন্য আমরা একটা ট্রলার রিজার্ভ করে গেলাম হাজিপাড়া মাঝে থেকে, ওখানে বুড়িগঙ্গা নদীর সাথে কানেকশন আছে। সেটা আসার সময় আমরা সিগনালে পড়ছি, মানে সংকেত 3 নম্বর না 4 নম্বর সতর্কতা সংকেত, প্রচন্ড ঢেউ, এর মধ্যে দিয়ে মতি আমাদের সঙ্গে আসলো, ও জাম্বুরা নিয়ে আসছে, আমরা একসঙ্গে জাম্বুরা খাইলাম। মানে এত স্মৃতি ওর সাথে, যে স্মৃতির কোনো শেষ নাই। একটা আমাদের ছেলে বন্ধু ছিল জোবায়ের নাম, এখন ইটালি থাকে। তো আমাদের অনেক বন্ধুরা ইটালি থাকে আর কি। তো ওই জোবায়ের আর আমরা দৌড়ঝাঁপ করতাম, দৌড়দৌড়ি করতাম। এমন হয়েছে এমদাদের ইয়ারফোন, হ্যাঁ, আমরা দুইজনে মিলে গজল বা কিছু একটা শুনতেছি এমদাদের ইয়ারফোন দিয়ে, তো দুইজনে দুই পাশে টানতে গিয়ে ছিঁড়ে ফেলছি। এরকম একসাথে আমরা কুমিল্লা বার্সে গেলাম, সেখানে গিয়ে আমরা ছবি তুলছি, সেই ছবি এখনো আছে। কাঁঠাল খাইছি সেখানে বসে, মতি খুব কাঁঠাল পছন্দ করতো। এরপরে মতি একটা বিয়ে করলো, ওর একটা বাচ্চা হইলো। আমরা এরপর মানে যাওয়া আসা কখনো কমতি নাই, হয়তো আমরা একটা সমিতি করলাম, সমিতির সাথে মতি আছে, এরকম আর কি। তো এত সম্পর্কের একটা ছিল, হঠাৎ করে ক্যান্সার হলো। আমি তখন কানাডা ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা প্রজেক্টে কাজ করি। হঠাৎ করে শুনলাম যে মতির ক্যান্সার, এবং আমার দেখতে যাওয়া উচিত। আমি ওর বাড়িতে গেলাম। পরবর্তীতে আমি গেলাম ঢাকা মেডিকেলে ভর্তি। মতি তখন কথাও বলতে পারে না, মানে কথা বলে খুব অল্প, এবং হাসে না, একেবারেই হাসে না। আমরা গিয়ে সেখানে এমন এমন কথা বলা শুরু করলাম, ও হাসা শুরু করলো। ও বলতেছিল যে আমার পড়ান যায় আর তোরা হাসো। এমন ফুটে জট হওয়া যেমন পড়ে না, এমন জট হওয়া পড়লো। অনেকদিন চেষ্টা করছে, হোমিও ট্রিটমেন্ট করছে, নানান রকমের চেষ্টা করছে। আসলে কোনো চেষ্টাই আসলে মানে সাকসেস হওয়ার মতো না, মানে ওর ব্লাড ক্যান্সার তো, অবস্থাটা আসলে একেবারে লাস্ট স্টেজে চলে গেছে। একটা সময় পরে ওদের পরিবারের সিদ্ধান্ত হলো যে ওকে নিয়ে ইন্ডিয়া চলে যাবে। ওর পরিবারের কে যাবে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি যাবো। ওর পরিবারের কিন্তু ভাইরা আছে। তারা চিন্তা করলো না, আমাকে বললো যে মঞ্জুর ভাই একটু অ্যাক্টিভ আছেন, যে মঞ্জুর ভাই সাথে যাবেন। আমাকে বললো যে পাসপোর্ট করা আছে না, আমি তখন পাসপোর্ট করা ছিল।
তো মতির সাথে আমি যাবো, এটা মোটামুটি সেটেল। তো আমরা বললাম যে মতির পাসপোর্টটা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেললে ভিসার জন্য অ্যাপ্লাই করবো। আমার এখনো মনে আছে যে আমি অফিস থেকে 11টা 12টার দিকে হুট করে আমি বাসায় যাব, আমি অফিস থেকে বের হয়ে গেলাম। এই সময় ফোন করা হলো যে মতি মারা গেছে, এবং আমি এটা সহ্য করতে পারি নাই। আমার মনে আছে যে আমি ফোন হাতে নিয়ে আমি বসে পড়ছি, এবং আমি বোধহয় মতির অজস্র স্মৃতি, আমি হয়তো মতিকে নিয়ে একটা উপন্যাস লিখে ফেলতে পারবো, এত স্মৃতি। একটা লম্বা সময় থাকা, একটা মানুষের সাথে এত ক্লোজ থাকা, মানে ক্ষণে 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 করে ওর বাচ্চা হইলো, সেই জায়গায় যাওয়া, ওর বিয়ের ব্যাপারগুলো, ও হেদায় পড়াইতো একটা মহিলা মাদ্রাসায়, আমরা সেই মহিলা মাদ্রাসায় দেখতে গেলাম, মানে কি না ওর সাথে। এবং আমাদের বাড়িতে 2বার গেল, সেখানে ইমরান নামে একটা ছেলে, ও খুব রাগ করে চলে আসছে, সেখানে কিভাবে খোঁচাইতেছে, কথা বলতেছে, ওকে বললো যে ও রিমান্ডে গেছিল, মানে ওকে অ্যারেস্ট হয়েছে আর কি, বললো যে তোকে কি ডিম টিম দিছে কিনা, এরকম। এত ক্লোজ একটা ছেলে, সে মতি মারা গেল। আমাদের আসলে কারোই তো কিছু করার নাই। মতির মৃত্যুর মধ্য দিয়া আমার কাছে মনে হলো যে আমি প্রাপ্তবয়স্ক হয়ে উঠছি। আমার কাছে মনে হলো যে আমি বুঝতে পারছি যে জীবন, আমি যেভাবে ভাবছি আসলে এরকম জীবন না, জীবন একটু অন্যরকম একটা। আমি এর আগে আমার নানা দাদা বা অনেকের আমি মৃত্যু দেখছি, কিন্তু মতির মৃত্যু হলো গিয়ে, মৃত্যু যে মানুষের হয় এই অনুভূতিটা একেবারে আলাদা, এটা আমি বুঝাইতে পারবো না।